শিল্প খাতে আরও বেশি বিনিয়োগ আনতে বেবসাকে নির্দেশ প্রধান উপদেষ্টার। গত 15 বছরে দেশ জুড়ে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং চিকিৎসার জন্য কাল রাতেই লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনে আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশে বাংলাদেশের প্রচার ও দেশের শিল্প খাতে আরও বেশি বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবসাকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবসার ঊর্ধ্বতন কর্মকর্তারা 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দিতে এলে তিনি এ নির্দেশ দেন। বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় প্রধান উপদেষ্টা বেবসা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক কূটনীতি পরিচালনার জন্য একটি দল তৈরি করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচার চালাতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া বিনিয়োগকারীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে তিনি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পরামর্শ দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রধান সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। গত 15 বছরে গুমের অভিযোগে শেখ হাসিনা, তার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 12 ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে গুমের ভুক্তভোগীদের পরিবারের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয় ট্রাইব্যুনালে। এই অভিযোগে এরই মধ্যে গ্রেফতার আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনার সরকার। ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়, তারই নজির হবে এ বিচার। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী যাদেরকে প্রলোভন দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। আগামীকাল রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মেডিকেল বোর্ডের 6 সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারাও থাকবেন। এছাড়া লম্বা এই যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসক সঙ্গে থাকবেন। লন্ডনে পৌঁছে সেখানকার ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর জাহিদ। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমানের রিসিভ করার কথা রয়েছে বলে জানানো হয়েছে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। 7 জানুয়ারি ইনশাআল্লাহ রাত 10টায় কাতার আমিরাতের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতারের আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারে, অর্থাৎ যেটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয়, স্মুথ হয়।
ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সিভিল ড্রেসে ডিবি আর অভিযান করতে পারবে না, এমনকি ডিবি পরিচয় আর কাউকে তুলেও নেওয়া যাবে না। এ সময় সীমান্তে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে। তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্তে সজাগ দৃষ্টি আছে, বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনিভাবে গ্রেফতারও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। এর মাধ্যমে বিডিআর সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ফজলুর রহমান বলেন, তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না, এমনকি শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেওয়া হবে। আগামী 2 মাসের মধ্যে দেশের কাজ শেষ করে বাইরের কাজগুলো শুরু করা হবে বলেও জানান তিনি। এর আগে বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আকিজ মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 162 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে 1 বছরের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আকিজ মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম, নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3A দিঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শেদের হাজিরার দিন ধার্য ছিল। দুপুরে তাকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এরপর আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। আগামী 9 ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত 27 আগস্ট দিঘলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ। তিনি জানান, আজ ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ সময় অপহরণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুটের 1,35,680 টাকা জব্দ করা হয়। এদিকে অপহরণের ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে গত 3 জানুয়ারি অস্ত্রের মুখে শিবু বণিককে অপহরণ করে ডাকাত দল। পরে গতকাল রাতে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে কনককে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2022 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে মাহফুজুর রহমান কনকের গুলিতে নিহত হন শাওন আহমেদ। এ ঘটনায় 2024 সালের 21 অক্টোবর নিহত শাওনের বড় ভাই মিলন সদর থানায় মামলা দায়ের করেন। সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমিরুল ইসলাম ও রাজিন আহমেদ। স্থানীয়রা জানায় সকালে সুনামগঞ্জ জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। যাচ্ছি খেলার সংবাদে। অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে ভর করে সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে চলমান বিপিএলে টানা 4র্থ জয় তুলে নিল রংপুর। অন্যদিকে 2 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি সিলেট। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 205 রান করে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের করা 205 রানের বিশাল স্কোর মূলত রংপুর রাইডার্স পাড়ি দিয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে। 206 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস আর সাইফ হাসানের ব্যাটে 1 ওভার হাতে রেখেই 8 উইকেটের বড় জয় তুলে নেয় রাইডার্স। ম্যাচে 56 বলে 113 রানে অপরাজিত ছিলেন হেলস। অন্যদিকে সিলেটের হয়ে সর্বোচ্চ 54 রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে। টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। স্থানীয় সময় রোববার অতিরিক্ত সময়ের গোলে গত মৌসুমের রানার্স আপ মোনাকোকে হারায় তারা। এদিন নির্ধারিত সময়ে 2 দলই গোলের সুযোগ সৃষ্টি করলেও গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ের 92 মিনিটে উসমান দেমবেলের একমাত্র গোলে জয়ের স্বাদ পায় পিএসজি। এর মাধ্যমে ফ্রেঞ্চ সুপার কাপের 13তম শিরোপা নিজেদের করে নেয় ফরাসি ক্লাবটি। এর আগে 2000 সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল 4 বারের চ্যাম্পিয়ন মোনাকো। এরপর 2017 ও 2018 সালে ফাইনালে উঠলেও দুবারই পিএসজির কাছে হেরে যায় দলটি। বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিল্প খাতে আরও বেশি বিনিয়োগ আনতে ব্যবসাকে নির্দেশ প্রধান উপদেষ্টার। গত 15 বছরে দেশ জুড়ে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং চিকিৎসার জন্য কাল রাতেই লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিজয়রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনা আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয়রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।